বইটা নিয়ে কথা বলবো, সেটার নাম টুইস্টেড লাভ। আর সত্যি বলতে নামটা একদম পারফেক্ট। একদম, কারণ এই বইয়ের চরিত্র, তাদের সম্পর্ক সবকিছুই মারাত্মক পেঁচানো। আমাদের কাছে অ্যানা হোয়াংয়ের এই জনপ্রিয় বইটির প্রথম ১৭টা অধ্যায়ের কিছু অংশ আছে। আর এই অংশগুলো থেকে আমরা শুধু গল্পের ওপরে ওপরে থাকব না, বরং এর গভীরে থাকা মনস্তাত্ত্বিক দিকগুলো বোঝার চেষ্টা করব। মানে, গল্পটা তো অ্যাভা আর অ্যালেক্স এই দুজনের দৃষ্টিকোণ থেকে বলা। হ্যাঁ, আর এটা একটা দারুণ সুযোগ। আমরা তাদের মাথার ভেতরে ঢুকে পড়তে পারছি। ঠিক। তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই প্যাঁচানো সম্পর্কের গিটগুলো একটা একটা করে খোলা। একদম। কিভাবে দুটো ভাঙা মানুষ, মানে এতটাই ভাঙা, একে অপরের দিকে এমনভাবে আকৃষ্ট হয় সেটাই দেখব। চলুন এই জটিল জগতে ডুব দেওয়া যাক। শুরু করা যাক অ্যাভা চেনকে দিয়ে। হ্যাঁ, অ্যাভা বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন সূর্যের আলো দিয়ে গড়া একজন ফটোগ্রাফার, কলেজ ছাত্রী, আর সবকিছুর মধ্যেই ভালোটা খুঁজে নেওয়ার একটা চেষ্টা থাকে ওর। কিন্তু এই যে সবসময় হাসি খুশি থাকার স্বভাব, এটা আসলে এটা তার ভুলে যাওয়া স্মৃতির ওপর একটা চাদরের মতো। সে জেনে শুনে অন্ধকারের দিকে তাকাতে চায় না। ও আচ্ছা। হ্যাঁ, তাই সে নিজের চারপাশে একটা আলোর জগৎ তৈরি করে রেখেছে। তার অবচেতন মন কিন্তু জানে যে একটা ভয়ঙ্কর স্মৃতি লুকিয়ে আছে, যা তাকে প্রায় ডুবে যাওয়ার দুঃস্বপ্নের মাধ্যমে তাড়া করে। কিন্তু সে ওই দরজাটা খুলতে ভয় পায়। আর ঠিক তার উল্টো দিকে আছে অ্যালেক্স ফলকভ। সূর্যের আলো তো নয়ই, বরং জমাট বাঁধা বরফের মতো। ঠিক, একজন বিলিয়নের সিইও, অসম্ভব বুদ্ধিমান, কিন্তু আবেগশূন্য। তার জীবনের একটাই চালিকা শক্তি, প্রতিশোধ। আর তার এই আবেগশূন্যতার কারণটা আরও জটিল করে তোলে ওর একটা বিশেষ মেডিকেল কন্ডিশন। নামটা যেন কি ছিল? হাইপারথাইমিশিয়া। আমরা অনেকেই হয়তো এই শব্দটা আগে শুনিনি। এর মানে হলো, সে তার জীবনের কোনো ঘটনাই ভোলে না, কিচ্ছু না। কিচ্ছু না? তার মানে তো এটা একটা সুপার পাওয়ারের মতো। মনে হতে পারে, কিন্তু একবার ভাবুন তো, হাইপারথাইমিশিয়া তো শুধু ভালো স্মৃতি ধরে রাখে না। এর মানে হলো, তার পরিবারের হত্যাকাণ্ডের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা দৃশ্য তার কাছে ১৬ বছর পরেও ঠিক ততটাই জীবন্ত যতটা সেদিন ছিল। ওহ। এটা আসলে কোনো স্মৃতি নয়, এটা একটা রোজকার দুঃস্বপ্ন যা সে চাইলেও বন্ধ করতে পারে না। তাই ওর এই আবেগহীন বর্মটা আসলে নিজেকে প্রতিদিনের এই মানসিক অত্যাচার থেকে বাঁচানোর একটা উপায়। অবিশ্বাস্য। তাহলে এই দুই বিপরীত মেরুর মানুষের দেখা হলো কিভাবে? গল্পের শুরুটা হয় অ্যাভার বড় ভাই জোশের মাধ্যমে। জোশ হলো অ্যালেক্সের বেস্ট ফ্রেন্ড। রাইট। জোশ ১ বছরের জন্য বাইরে যাওয়ার আগে অ্যালেক্সকে বলে ওর বোন অ্যাভার খেয়াল রাখার জন্য। আর অ্যালেক্স অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে অ্যাভার পাশের বাড়িতে থাকতে শুরু করে। আর তাদের প্রথম আলাপগুলোই কিন্তু মানে তাদের ভবিষ্যৎ সম্পর্কের একটা ঝলক দেখিয়ে দেয়। ওই বৃষ্টির রাতের ঘটনাটা, একদম। অ্যাভাকে বৃষ্টি থেকে উদ্ধার করতে গিয়ে অ্যালেক্সের আচরণ ছিল একেবারে রুক্ষ, কিন্তু সেই রুক্ষতার মধ্যে একটা চাপা টেনশন ছিল। হ্যাঁ, এবার ভেজা শার্ট নিয়ে যে অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি হয়। ঠিক, ওটা তাদের সম্পর্কে শারীরিক আকর্ষণের দিকটা সামনে নিয়ে আসে, যদিও দুজনেই সেটাকে ব্যঙ্গ আর খোঁচা দিয়ে ঢাকার চেষ্টা করছিল। আমার তো সবচেয়ে মজা লেগেছে অ্যালেক্সের উত্তরটা। অ্যাবা যখন ওকে বিরক্ত করার জন্য স্টিক আপ দি অ্যাসাইটিস বলে একটা রোগের নাম বানায়। হ্যাঁ। অ্যালেক্স কিন্তু বিরক্ত না হয়ে উল্টে বলে যে তার এই রোগটা নাকি ক্রনিক। এই ছোট্ট মুহূর্তটা দেখায় যে অ্যাবার উপস্থিতিতে অ্যালেক্সের ওই কঠিন বর্মের ভেতরেও কোথাও একটা ফাটল ধরার সম্ভাবনা আছে। ঠিক, আর এখান থেকেই তাদের সম্পর্কের মূল দ্বন্দ্বটা, মানে বরফ আর সূর্যের আলোর সংঘাতটা শুরু হয়। একদিকে অ্যালেক্সের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা, আর অন্যদিকে অ্যাবার মুক্ত স্বভাব। অ্যালেক্সের চোখে অ্যাবার এই সারল্য, এই সবাইকে বিশ্বাস করার প্রবণতাটা একটা বিপদ। সে এমন এক জগতে বাস করে যেখানে বিশ্বাস করাটা বোকামি। ওই ফটোশ্যুটের ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। অ্যালেক্স কেন এত রেগে গেল? এটা কি শুধু অধিকারবোধ, নাকি এর পেছনে আরও কিছু আছে? খুব ভালো একটা পয়েন্ট। এটা শুধু অধিকার বোধ নয়, এটা তার নিয়ন্ত্রণের বাইরের একটা পরিস্থিতি। মানে? দেখুন, অ্যালেক্সের জগতে সে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, কারণ ১৬ বছর আগে তার জীবনটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলেই সে সব হারিয়েছিল। তাই এখন নিয়ন্ত্রণই তার কাছে বেঁচে থাকার একমাত্র উপায়। আচ্ছা। অ্যাওয়ার ওই স্বাধীনতা, ওই স্বল্প পোশাকে অন্য একজন পুরুষের ক্যামেরার সামনে দাঁড়ানোটা তার সেই নিয়ন্ত্রণের দেওয়ালে প্রথম বড়সড় একটা আঘাত। এটা তার ভেতরের সেই পুরনো ভয়টাকে জাগিয়ে তোলে। তার মানে
সে অ্যাভাকে রক্ষা করার মামে আসলে নিজের ভয়টাকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। আর এই নিয়ন্ত্রণের বিরুদ্ধেই তো অ্যাভা আর তার বান্ধবীরা একটা মজার পরিকল্পনা করে, অপারেশন ইমোশন। হ্যাঁ, তাদের ধারণা অ্যালেক্স একটা রোবট, আর তারা তার আবেগ পরীক্ষা করতে চায়। কিন্তু অপারেশন ইমোশন তো আসলে অ্যাভার একটা অবচেতন মনের চেষ্টা, তাই না? অ্যালেক্সের ভেতরের আসল মানুষটাকে খুঁজে বের করার। ঠিক তাই। সে মুখে যতই হাসাহাসি করুক, সে বুঝতে পারছিল যে এই কঠিন খোলসের নিচে কিছু একটা আছে। আর মজার ব্যাপার হলো, অ্যালেক্সের প্রতিক্রিয়া না দেখানোটাও কিন্তু একটা প্রতিক্রিয়া। কিভাবে? সে তো কোনো প্রতিক্রিয়া দেখায়নি, দুঃখের সিনেমা দেখে কাঁদল না, জঘন্য স্বাদের কুকিজ খেয়েও মুখ বিকৃত করল না। হ্যাঁ, কিন্তু ভাবুন, সে নিজের জরুরি ডেট বাতিল করে অ্যাভার সাথে বসে সিনেমাটা দেখল। সে ওই জঘন্য কুকিটা ফেলে না দিয়ে পুরোটা খেল। এর মানে কি? এটা তার লৌহ কঠিন নিয়ন্ত্রণের প্রমাণ। সে অ্যাভাকে তার জগতে ঢুকতে দেবে, কিন্তু তার শর্তে। সে দেখাতে চায় যে বাইরের কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। কিন্তু আসল ফলাফল হল, তারা একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করল। যা অ্যালেক্সের তৈরি করা দূরত্বটাকে কমিয়ে আনছিল। একদম। এই যে অ্যালেক্সের সবকিছু নিয়ন্ত্রণ করার প্রবণতা, অ্যাভাকে অন্য পুরুষের থেকে আড়াল করে রাখার চেষ্টা, এটা শিকড় কি আরও গভীরে? ঠিক তাই। আর সেই শিকড়টা লুকিয়ে আছে ১৬ বছর আগের সেই ভয়ঙ্কর রাতে। তার চোখের সামনে তার পুরো পরিবারকে হত্যা করা হয়। প্রতিশোধ নেওয়াই তার জীবনের একমাত্র লক্ষ্য। সে তো নিজেই আভাকে বলে, আমি রক্ষাকর্তা নই, আমি ধ্বংসকারী। হ্যাঁ, ওর পুরো পরিচয়টাই এই প্রতিশোধের উপর দাঁড়িয়ে আছে। আর অ্যাভার ট্রমাটা ঠিক এর উল্টো। অ্যালেক্স যেখানে কিছুই ভুলতে পারে না, সেখানে অ্যাভা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটাই ভুলে গেছে। ঠিক। ওর ওই পানিতে ডুবে যাওয়ার দুঃস্বপ্নগুলো আসলে কোনো স্বপ্ন নয়, ওটা একটা চাপা পড়া স্মৃতি। ছোটবেলায় তার নিজের মাই তাকে লেকের জলে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, তার বাবা তাকে বাঁচান, কিন্তু তার মন এই ভয়ঙ্কর সত্যিটাকে মেনে নিতে না পেরে স্মৃতিটাকেই পুরোপুরি ব্লক করে দেয়। তাই তার ভেতরে ভালোবাসা আর নিরাপত্তা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এই দুটো ভাঙা অতীতে সে এক বিন্দুতে মেলে একটা চ্যারিটি অনুষ্ঠানে। অ্যাভার প্রাক্তন প্রেমিক লিয়াম যখন তাকে হেনস্থা করার চেষ্টা করে, তখন অ্যালেক্স তাকে যেভাবে রক্ষা করে, সেটা বেশ নৃশংস ছিল। হ্যাঁ, কিন্তু এর পরের মুহূর্তটা আরও বেশি গুরুত্বপূর্ণ। গাড়িতে ফেরার পথে অ্যাভা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, আর প্রথমবার অ্যালেক্সের কাছে তার দুঃস্বপ্ন আর ভুলে যাওয়া অতীত নিয়ে কথা বলে। আর তখনই আমরা অ্যালেক্সের বর্মের সবচেয়ে বড় ফাটলটা দেখতে পাই। একদম। সে অ্যাভাকে সান্ত্বনা দেয় এবং একটা অসাধারণ কথা বলে, ভালোবাসা অর্জন করতে হয় না, ভালোবাসা দেওয়া হয়। এই একটা বাক্য মানে অ্যাভার সারা জীবনের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। ঠিক। যে মেয়েটা ভেবে এসেছে তাকে ভালোবাসা আর্ন করতে হবে, তাকে এমন একজন মানুষ এই কথাটা বলছে যার নিজের জীবনে ভালোবাসা বলে কিছু অবশিষ্ট নেই। এটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় মোড়। হ্যাঁ, কারণ এই প্রথম অ্যালেক্স ধ্বংসকারীর ভূমিকা থেকে বেরিয়ে এসে রক্ষাকর্তার মতো আচরণ করে। আর অ্যাভা প্রথমবার নিজের সবচেয়ে দুর্বল জায়গাটা এমন একজনের কাছে প্রকাশ করে যাকে সে সবচেয়ে বেশি ভয় পেত। ওই চ্যারিটি অনুষ্ঠানের আরও একটা দিক ছিল। অ্যাভাকে অন্য একজন ভদ্রলোকের সাথে নাচতে দেখে অ্যালেক্সের ঈর্ষা মানে চরমে পৌঁছায়। সে তো লোকটাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে অ্যাভার সাথে নাচতে শুরু করে। আর সেই নাচের মুহূর্তের কথোপকথনটা, অ্যালেক্স যখন অ্যাভার প্রিয় রং, প্রিয় আইসক্রিম সব গড়গড় করে বলতে থাকে, অ্যাভা অবাক হয়ে যায়। আর অ্যালেক্সের উত্তরটা ছিল খুব সরল, কিন্তু ভীষণ গভীর। আমি পর্যবেক্ষণ করি। এটা প্রমাণ করে দেয় যে সে মুখে যতই উদাসীনতা দেখাক, তার পুরো মনোযোগ অ্যাভার উপরেই থাকে। সে অ্যাভার জীবনের ছোট ছোট খুঁটিনাটিগুলো মনে রাখে। এই অব্যক্ত আকাঙ্ক্ষা আর উত্তেজনাটা আমার মনে হয় চরমে পৌঁছায় যখন অ্যাভা অ্যালেক্সের একটা পোর্ট্রেট সেশনের আয়োজন করে। ঠিক, তার উদ্দেশ্য ছিল ক্যামেরার মাধ্যমে অ্যালেক্সের ভেতরের আসল সত্তাটাকে বের করে আনা। সেই সেশনটা ছিল একটা মানসিক যুদ্ধের মতো। একদম। অ্যাভা আর নরম মিষ্টি মেয়েটা হয়েছিল না, সে সরাসরি অ্যালেক্সকে চ্যালেঞ্জ করে, তাকে বলে, স্বীকার করো যে তুমিও আমাকে চাও।
এটা অ্যালেক্সের নিয়ন্ত্রণের ওপর অ্যাভার একটা সরাসরি আক্রমণ ছিল। হ্যাঁ, আর অ্যালেক্স তো মুখে অস্বীকার করে। কিন্তু অ্যাভার তোলা একটা ছবি সব সত্যিটা ফাঁস করে দেয়, তাই না? ঠিক তাই। সেই ছবিতে অ্যালেক্সের চোখের দিকে তাকালে তার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা, দুর্বলতা আর যন্ত্রণা সবকিছু একসাথে দেখা যায়। অ্যাভা সফল হয়। সে অ্যালেক্সের বর্মের ভেতরের আসল মানুষটাকে এক মুহূর্তের জন্য দেখতে পায়। আর ওই ছবিটাই যেন তাদের সম্পর্কের অলিখিত দলিল হয়ে ওঠে। অ্যালেক্স আর তার আবেগ লুকাতে পারে না, কারণ ক্যামেরা তো মিথ্যা বলে না। এই নির্বাচিত অংশগুলো যেখানে শেষ হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই অ্যালেক্স তার জীবনের একমাত্র লক্ষ্য, মানে প্রতিশোধ পূরণের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু এতদিন ধরে যে জিনিসটা তাকে চালিয়ে নিয়ে গেছে, সেটার কাছে এসে সে এক ধরনের শূন্যতা অনুভব করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এতদিন তার জীবনের একটা স্পষ্ট উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে তারপর কি? তার পরিচয়ের কি হবে? আর অন্যদিকে অ্যাভা ক্যামেরার মাধ্যমে অ্যালেক্সের সেই কঠিন আবরণের ভেতরের আসল মানুষটাকে দেখতে পেয়েছে। সে বুঝতে পারছে যে এই বরফ শীতল মানুষটার ভেতরেও আবেগ আছে, আকাঙ্ক্ষা আছে। এটা আমাদের একটা গভীর চিন্তার জায়গায় এনে দাঁড়ায়, যে মানুষটার পুরো পরিচয়টাই কেবল প্রতিশোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সে তার জীবনের একমাত্র লক্ষ্য পূরণের পর কি নিয়ে বাঁচবে? তার জীবনের উদ্দেশ্য কি হবে? সে কি পারবে নতুন কোনো উদ্দেশ্য খুঁজে নিতে? নাকি প্রতিশোধের সাথেই তার সত্তাও শেষ হয়ে যাবে? আর এর সাথে জড়িয়ে আছে আরও একটা বড় প্রশ্ন, যে নারী নিজের ভয়ঙ্কর অতীতকে ভয় পায় এবং তার একটা বড় অংশ মনেও করতে পারে না, সেই কি এমন একজনের সাথে ভবিষ্যৎ গড়তে পারবে যে তার জীবনের কোনো ছোট বা বড় ঘটনাই ভোলে না? ঠিক। অ্যালেক্সের নিখুঁত স্মৃতির কি আবার জন্য একটা আশ্রয় হবে, নাকি একটা আয়নার মতো কাজ করবে যা তাকে তার ভুলে যাওয়া অতীতের মুখোমুখি হতে বাধ্য করবে? এই প্রশ্নগুলোই হয়তো তাদের সম্পর্কের ভবিষ্যৎ পথটা ঠিক করে দেবে।